আসসালামু আলাইকুম। লিটল বাংলাদেশ লস অ্যাঞ্জেলেস থেকে আমি কাজী মশহুল হুদা শুরু করছি টক শো ডায়ালগ এই চতুর্থ বাংলায়। আমাদের ডায়ালগের বিষয়বস্তু বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য কারা দায়ী। এ বিষয়ে আমাদের এখানে প্রবাসী কমিউনিটির মধ্যে উপস্থিত হয়েছেন আনিস রহমান। তার কাছে জিজ্ঞেস করবো আপনার অভিমত কি ব্যাপারে। আসসালামু আলাইকুম হুদা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং কমিউনিটির সকল ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আরো ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এখানে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বলে। যে প্রশ্নটা আপনি করেছেন সে প্রশ্নটা আমি একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আসলে একটি দেশের বা একটি সংস্থার যে কোনো ইনস্টিটিউটে কোনো ভালো কাজ হলে তার ক্রেডিটটা দায় কাজ, যে দায়িত্বে থাকে। তো ঠিক সেরকম সেখানে যদি ভালোভাবে না চলে অথবা কোনো ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে প্রথম কিন্তু দায়িত্ব আসলে যে দায়িত্বে থাকে তারই হয়। ভালো কাজ করলে যেমন ক্রেডিটও তার যায়, ভালোভাবে না চললেও কিন্তু তাকেই প্রথমে দায়িত্ব নিতে হয়। এটাই স্বাভাবিক নিয়ম। এখন এটা আলোচনার বিষয়, সেটা হলো যে ছোট একটা প্রশ্ন কিন্তু অনেক বড় বড় উত্তর দেওয়ার মতো। এখনকার গভর্নমেন্ট মানে যে দল, এই দল কোন দল? আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল, বঙ্গবন্ধুর দল। এটা বিরাট ব্যাপার। মানুষের কিন্তু আসলে বিরাট প্রত্যাশা ছিল যে দেশ ভালো চলবে, অনেক এগিয়ে যাবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সকল কথা দিয়ে আসছিলেন সেই অনুযায়ী যে সবার ঘরে ঘরে চাকরি হবে এবং ডিজিটাল বাংলাদেশ হবে এবং খাদ্যদ্রব্য অনেক সস্তায় পাওয়া যাবে, এরকম অনেক কিছুই স্লোগান ছিল। তো তাতে করে সমস্ত সরকারের চেয়ে বঙ্গবন্ধু কন্যা হিসাবে এই সরকারের প্রতি কিন্তু আসলে মানুষের প্রত্যাশাটা বেশি ছিল। একটু বলি, হ্যাঁ, যে নির্বাচনের সময় কিন্তু আওয়ামী লীগ বলেছিল যে যুদ্ধাপরাধীর বিচার করবে। তার পরিপ্রেক্ষিতে তারা এসছে, মানে কি জনগণ চাই যুদ্ধাপরাধীর বিচার হোক এবং সেটাই কিন্তু তারা প্রতিফলিত করতে যাচ্ছে। সেটা আপনি বলতে পারেন, এটা আপনার দৃষ্টিতে এবং অন্য যে কেউ বলতে পারে, কিন্তু আমি 100% এরকম মনে করি না। কারণ সেখানে তরুণদেরকে উৎসাহিত করার মতো কিছু স্লোগান ছিল, এটা তাদের পজিটিভ কাজ করেছে তরুণদের জন্য। ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে চাকরি, এবং আমি জানি না এটা বিতর্কিত, আমি আগেই বলে নিচ্ছি এটা আমি শিওর না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নাকি বলছিলেন যে 10 টাকায় চাল দিব, এরকমও মানে এটা শোনা যায়, আপনি হয়তো শুনেছেন। এগুলো কাজ করেছে, হতে পারে যুদ্ধ অপরাধীদের বিচারে একটা এজেন্ডা ছিল, কিন্তু আমি মনে করি না ব্যক্তিগতভাবে যে একটা এজেন্ডাতেই মানুষ ভোট দিয়েছে, এটা মনে করি না। কিন্তু এই যে বর্তমান পরিস্থিতিটা কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচারের পরিপ্রেক্ষিতে ঘটছে। আচ্ছা, এখানে আমি প্রথমে বলিনি যে সম্মানিত দর্শক শ্রোতা, আমি কোনো দলের বা কোনো সংগঠনের প্রতিনিধিত্ব করছি না। একজন কমিউনিটি মেম্বার হিসেবে আমি যেটি মনে করি, অবশ্যই বঙ্গবন্ধু যে সকল অপরাধের জন্য, সেটা কি হত্যা, খুন, ধর্ষণ এবং অগ্নিসংযোগ, এরকম মনে হয় 3-4টা এর জন্য ক্ষমা করেননি, আর ক্ষমা করে দিয়েছেন। সেই দোষ যারা করেছে এবং এই অন্যায় যারা করেছে, এটা যে কোনো দৃষ্টিতেই অবশ্যই সাংঘাতিক অপরাধ এবং তার বিচার হওয়া উচিত, এটা আমি মনে করি। কিন্তু সেইখানে আপনাকে বিচারিক যে স্বচ্ছতা এবং একটি কোর্টের যে স্বাধীনতা থাকে, বিচার ব্যবস্থা, সেটাকে আপনার সুষ্ঠুভাবে করতে হবে। বাংলাদেশের আজকের যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যেটা করা হয়েছে, আমি একজন সচেতন, সমাজ সচেতন একজন মানুষ হিসাবে যত মিডিয়া এবং টক শো সব জায়গায় যেটি আমরা দেখতে পাই, সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কমিউনিটিও কিন্তু এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালকে কিন্তু আসলে ইন্টারন্যাশনাল কিছু নেই। ইন্টারন্যাশনাল লয়ারদেরকে অ্যালাউ করা হয়নি, ইন্টারন্যাশনাল জার্নালিস্টদেরকে এখানে অবজারভার হিসাবে ডাকা হয়নি, বা ইন্টারন্যাশনাল যারা মানে ওয়ার্ল্ড ক্রিমিনাল হিসাবে বা ওয়ার্ল্ড ক্রাইম হিসাবে যারা বিভিন্ন জায়গায় বিচারিক কাজে যাদের অভিজ্ঞতা ছিল, এই ধরনের লোকেদেরকে কিন্তু এখানে অবজারভার রাখা যেত, এই ধরনের কিছুই করা হয়নি। তো এটা একটা অভিযোগ আছে। এটা আমি আমার কথা বলছি না, কিন্তু মানে বিভিন্ন
পারসেপশন আছে বিভিন্ন দিক থেকে শোনা আমার, মানে ইউটিউব বলেন, ফেসবুক বলেন বা বিভিন্ন মিডিয়াতে, এখানে কিন্তু একটা ত্রুটি সবাই বলেছে যে এটা আসলে ইন্টারন্যাশনাল কোর্ট না। 2 নম্বর হচ্ছে যে এই ধরনের অভিযোগ উঠেছে যে এখানে সকল দলীয় লোকেদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং অনেকে এরকম আছে যে এটাও কিন্তু আমার কথা না, মানে আমি পত্র-পত্রিকা দেখেছি যে যারা এক সময় বাইরে আন্দোলন করছে যে এদেরকে বিচার চাই, তাদেরকেই আবার জজ বানানো হয়েছে। এবং স্বাভাবিকভাবে এটা নিয়মে কিন্তু আমেরিকায় থাকি আমরা জানি যে এই ধরনের কেউ যদি দাবি করে তাকে দিয়ে আবার বিচার করানোটা, তাকে মানে জুরি হিসাবে তাকে রাখা হয় না, এই ধরনের আমরা একটা পারসেপশন আমাদের আছে। তো এইভাবে বিভিন্ন কারণে আসলে এটা মানুষ কিন্তু একটু বিতর্কিত করার চেষ্টা করেছে। নট অনলি মানে তারা, মানে যাদের বিচার করা হচ্ছে তারা, বাইরের কমিউনিটিও। কিন্তু বিচারে যে সমস্ত কেস আসছে তার উপরে ভিত্তি করেই তো বিচারগুলো করছে। হ্যাঁ, এখানে আমি আপনাকে আরেকটা জিনিস বলি, দেখেন 2টা জিনিস আমি আপনার সাথে একটু শেয়ার করি। আব্দুল কাদের মোল্লা সাহেবের ব্যাপারে যখন যাবজ্জীবন হলো, তখন এই যে দাবি উঠলো যে বিচারটা হয়নি, আরো বেশি বিচার হবে, তখন থেকেই হলো। উনি রাজাকার ছিল কি ছিল না এটা আমি বলতে চাই না, আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। আমি আর একটা বৈঠকে এটা একটা মিটিংয়ে বলেছি, উনি 1972 সাল থেকে 74 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এসএম হলে থেকে লেখাপড়া করলেন, তারপরে উদয়ন স্কুলে উনি শিক্ষকতা করলেন, এরপরে আপনার বাংলাদেশ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজের অ্যাক্টিং প্রিন্সিপাল ছিলেন। তো এতদিন পর্যন্ত এমন ধরনের যদি একটা জঘন্য লোক হবে এবং এমন একজন খুনি, আমাদের মহান মুক্তিযুদ্ধের এরকম সাংঘাতিক একটা বিরোধী লোক যদি থাকে, এবং বঙ্গবন্ধু যে 4টা কারণে মানে ক্ষমা করেনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পেটের মধ্যে বা ঢাকাতে এরকম জায়গায় থেকে তখন তার বিরুদ্ধে কেউ অভিযোগ ওঠালো না, এটা আমার কাছে প্রশ্ন আর কি, মানে আমারও বিবেকে লাগে এটা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদী সাহেবের বিষয়টা যখন আসলে এটা নিয়ে বেশি হয়েছে। কাদের মোল্লা আগে আসেন, কাদের মোল্লা শেষ হয়নি। কাদের মোল্লাতে আপনি বলতে চাচ্ছেন যে কাদের মোল্লার রায়টা কি ঠিক হয়নি? কাদের মোল্লার রায়টা ঠিক হয়েছে কি না হয়েছে তার আমার তো আসলে ওই অভিজ্ঞতা নেই, আমার বিচারিক কোনো, আমি লয়ার না, কিন্তু আমি একজনের উদাহরণ দিতে পারি, প্রায়ই টকশোতে আসেন, আপনি মনে হয় নুরুল কবির, বিশিষ্ট সাংবাদিক, উনি বলেছেন যে আব্দুল কাদের মোল্লা সাহেবের ব্যাপারে একজনও মানে উইটনেস পাওয়া যায়নি এরকম যে সচক্ষে কোনো জিনিস দেখেছে, এরকম বলতে পারেনি। তাহলে আপনি এখানে মানে কিভাবে তার আইস বিচার মানে করবে, মানে যেখানে প্রমাণিত করা যাচ্ছে না, কেউ একজনও দেখে নাই যে সরাসরি কোনো সে অপরাধের সাথে। আরেকটা প্রশ্ন আছে কাদের মোল্লার ব্যাপারে, যে শোনা গেছে যে এই কাদের মোল্লা বলা হয় কি, কাদের মোল্লা যে বসাই কাদের মোল্লা, এই কাদের মোল্লা নাকি সেই কাদের মোল্লা? এটা আমি ওটা বলতাম যদি আপনার, মানে আমি যদিও এই জিনিসটা তো না, আমি যতটুকু পত্র পত্রিকা বিভিন্ন ব্লগে যা দেখেছি, আসলে এটাও মানে ওই সময় কাদের মোল্লা, এটাও কিন্তু বলছে আমার কথা না, কাদের মোল্লা মিরপুরেই থাকতেন না। এবং আমি ফেসবুকে আওয়ামী লীগের একজন এমপি যে গোলাম মালা রনি সাহেব, উনি নাম সহ বলেছেন যে ফরিদপুরে কোন বাড়িতে থাকতেন এবং তার মেয়েদেরকে টিউশন করাতেন। তাহলে 72 সালে এসে উনি আবার ওনার পড়ালেখা কন্টিনিউ করেন। ওটা কিন্তু ওইভাবে আসছে। এগুলো আমার কথা না, এগুলো সব কিন্তু ফেসবুক এবং বিভিন্ন ব্লগে পাওয়া। তো এখন তাহলে কিভাবে তাহলে আমার এই যে প্রশ্নটা, যে এতদিন উনি বিভিন্ন জায়গায় চাকরি করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকলেন, লেখাপড়া করলেন, এবং উনি, আপনি এটা জানেন সাংবাদিক হিসাবে আপনি এটা জানেন যে উনি প্রেস ক্লাবেরও নির্বাচিত সদস্য ছিলেন। তো এখন এত কিছু করার পরেও এতদিন পর্যন্ত কেউ কোনো একটা উঠালো না যে তুমি একজন খুনি, তুমি একজন রেপকারী, তুমি একজন এরকম বিরাট রাজাকার বা যুদ্ধ অপরাধী। এটা আমার প্রশ্ন আর কি, সব বিবেকের কাছে প্রশ্ন লাগে।